ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বক্তারা বলেন, জুলাইয়ের গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। এজন্য সময় এসেছে ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এ সময় হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, কর্মসূচির নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দেয়, তাহলে তাদের বিরুদ্ধেও ছাত্র জনতা আন্দোলন গড়ে তুলবে। আমাদের কাছে জবাব দিতে হবে। রাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে এখনো কিভাবে সন্ত্রাসী লীগের খুনিরা বাইরে থেকে কর্মসূচি দেওয়ার সাহস করতেছে। যদি খুনি লীগ ফিরে আসে, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে। সংস্কার কমিশনের প্রতিবাদের ওপর ভিত্তি করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ হবে। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় ভোটের সময়সূচি প্রশ্নে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ হবে। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। আমরা দুটো ডেট দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরো বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আরো 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে। এ সময় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে কঠোর বার্তা দেন প্রেস সচিব। বলেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো কর্মসূচি করতে পারবে না দলটি। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। মঙ্গলবার রাতে ফেসবুক পেজে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে বেশ কিছু কর্মসূচি ঘোষণার পর দেশকে সহিংসতার দিকে নেয়ার চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি দেন প্রেস সচিব। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামনের পথ মোটেও মসৃণ নয়, নানা দিক থেকে নানাভাবে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র মোকাবেলায় শুধু দলের ভেতর নয়, আন্দোলনে থাকা সব দলের সাথে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। বুধবার যশোর, ঝিনাইদহ এবং নড়াইল জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। কিছুদিন বিরতির পর আবারও শুরু হয়েছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থনৈতিক যে নিয়ম কারণ সেগুলোকে সঠিকভাবে ফলো করা। দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতাদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। কাজে আপনার বিষয়গুলোর সাথে আমি সম্পূর্ণভাবে একমত। কর্মশালায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনে যে দলই ক্ষমতায় আসুক, দেশ চালানো তাদের জন্য অনেক চ্যালেঞ্জের হবে, কারণ আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেই আমি বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। এ সময় তারেক রহমান বলেন, বিগত আন্দোলন সংগ্রামে যারা বিএনপির সাথে ছিল তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে, অন্যথায় ঐক্য ধরে রাখা যাবে না।
যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের এই 31 দফা শুধু বিএনপির 31 দফা না, আমাদের এই 31 দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের 31 দফা। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সব সময় সব বাধা উপেক্ষা করে কাজ করে যাবে বলেও জানান তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণহত্যায় জড়িত ব্যক্তির পাশাপাশি সংগঠনেরও বিচার চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আওয়ামী লীগের বিচারের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তার দাবি, তফসিল ঘোষণা হলে নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে, তবে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে ভোটের মাধ্যমে। 5 অগস্টকে স্মরণীয় করতে সেদিনই নির্বাচন আয়োজনের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। নির্বাচন দেরি হলে তার যৌক্তিক কারণ তুলে ধরতে বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রায় 6 মাস চলে গেছে, এ সময়ে কতটুকু সংস্কার হয়েছে প্রশ্ন রাখেন সালাউদ্দিন আহমেদ। কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। আর বিচার করার জন্য আমরা দাবি করছি, আপনারা দাবি করছেন, জনগণ দাবি করছে এই দেশে ফেসিবাদী শক্তি, গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী সেই সংগঠনের বিচার হোক, বিচারের মাধ্যমে নির্ধারিত হোক, তাহলে জনগণ মেনে নেবে। নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির মতে এর মাধ্যমে দেশের অর্থনীতি ও বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে। বুধবার রাজধানীর সিপিডি কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে আরও বলা হয়, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি বলেও মনে করে সংস্থাটি। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর মূলধনী যন্ত্রপাতির আমদানি বিগত অর্থবছরের তুলনায় ধারাবাহিকভাবে কমেছে। বিশেষ করে আগস্ট মাসে মূলধনী পণ্যের আমদানি প্রায় 31% কমে যায়। চলমান চ্যালেঞ্জের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন অনিশ্চয়তা ব্যবসা ও বিনিয়োগের জন্য জটিল হয়েছে। বাংলাদেশের অর্থনীতির সংকট ও প্রত্যাশা নিয়ে এক ব্রিফিংয়ে সিপিডি জানায়, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়িভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তো এটাকে দীর্ঘায়িত করার কোনো কারণ নয়। আমার মনে হয় যে টাইমলাইনটা দেওয়া হয়েছে ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে, এই টাইমলাইনের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়াটা আসলে জরুরি। আমাদের রাজনৈতিক সংস্কারও করতে হবে, অর্থনৈতিক সংস্কারও করতে হবে। কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। তো পার্টির ভিতর যে সংস্কার, সেখানে যে গণতন্ত্রায়ন, সেগুলোও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। সিপিডি বলছে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ঋণখেলাপির পরিমাণ জাতীয় বাজেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়ে 2.7% বেশি। তাই রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়। লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ারও পরামর্শ দেয় সিপিডি। চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। আগের কর্তৃত্ববাদী সরকার একটি অকার্যকর অর্থনীতি রেখে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারও চাঁদাবাজি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম মোকাবেলায় উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে পারেনি। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঋণের দুষ্টচক্র থেকে মুক্তি পেতে কার্যকর পরিকল্পনা গ্রহণের পরামর্শ প্রতিষ্ঠানটির। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠা করা সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। এই ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে পুতুলের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য সংগ্রহে বুধবার সকাল থেকে ধানমন্ডির সুধা সদন সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় দুদক। তবে এনবিআর কিংবা সমাজসেবা অধিদপ্তর থেকে পাওয়া ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরে ফাউন্ডেশনের নিয়ম ভেঙে কর মওকুফের নথির জন্য রাজস্ব বোর্ডে যায় দুদকের টিম।
সম্প্রতি সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সামা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি বলছে, ইনবিআরের উপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনের জন্য জোর করে চাঁদা দিতে বাধ্য করেন পুতুল। নতুন করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে একাডেমির নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভা শেষে এই পুরস্কার ঘোষণা করা হয়। এতে আগের তালিকায় থাকা 7 জনের নাম রয়েছে। তারা হলেন কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। আগের তালিকা থেকে বাদ পড়েছেন ফারুক নেওয়াজ ও মোহাম্মদ হান্নান। পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সেলিম মোর্শেদ। গত 23শে জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য 10 ক্যাটাগরিতে 10 জনের নাম ঘোষণা করা হয়। এরপর বিতর্কের মুখে ঘোষিত তালিকা স্থগিত করা হয়। বলা হয়, সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ থাকায় পূর্ব ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে গিয়ে সরকার সিলেক্টিভ জাস্টিসের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি আরও বলেন, ফৌজদারি মামলার এভিডেন্স সংরক্ষণে উদ্যোগ নেওয়া হচ্ছে না। আর ব্যারিস্টার সারা হোসেনের অভিযোগ, মামলা বাণিজ্য এবং বিচারের পরিবর্তে অবিচারের ব্যবস্থা করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে এক আলোচনায় এসব কথা বলেন তারা। 2009 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে ট্রুথ কমিশন গঠনের প্রস্তাবনা এসেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বেশ কিছু লয়ার যারা রাজধানীর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনায় এ প্রস্তাব দেয় ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি এবং বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক নামের দুটি সংগঠন। আলোচনায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ট্রুথ কমিশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান তিনি। বিচার যদি কারো করতে হয় তাহলে তো এভিডেন্সের প্রয়োজন। আমাদের এভিডেন্সগুলো সংরক্ষণ করার কোনো রকমের উদ্যোগ এই ইন্টারিম গভর্নমেন্ট এখনো পর্যন্ত কিন্তু সে অর্থে খুব দৃশ্যমানভাবে কিন্তু নেননি। আমরা খুব সিলেক্টিভ জাস্টিসের আওয়ামী লীগ আমলে যেই প্যাটার্নের মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এখনও কিন্তু সেই সিলেক্টিভ জাস্টিসের পর্যায়ে আছে। পুলিশ অ্যাট্রোসিটি করেছে, তার শাস্তি হওয়া প্রয়োজন, তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, শাস্তি হবে, সবই ঠিক আছে। তাদেরকে যখন আক্রমণ করছেন সেটার জন্য তো মামলা হতে হবে, সেটাও তো ক্রিমিনাল অফেন্স। সেটা কিন্তু আর আমরা কথা বলছি না। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের ও আসামি করার চিত্র তুলে ধরে ব্যারিস্টার সারা হোসেন বলেন, বিচারের নামে অনেক অবিচার চালানো হচ্ছে। 2022 এরকম মামলা বোধহয় করা হয়েছে জুলাই আগস্টের ঘটনাগুলো নিয়ে। অনেকগুলো যেভাবে সাকিব বর্ণনা দিলেন, অনেকগুলো এমনভাবে দান করানো হয়েছে যেগুলো দিয়ে আসলে বিচার পাওয়া সম্ভব না, এবং নতুন করে অবিচার করা হচ্ছে। অনেকে ওখানে ঢুকানো হচ্ছে মামলা বাণিজ্য করে, যে কারণে যাদের আসলে বিচার পাওয়ার কথা তারা বিচার শেষ পর্যন্ত পাবেন না। গুম খুনের বিচার দ্রুত হবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের অনেক কিছু করার এখন জায়গা এসছে এবং এই গভর্নমেন্ট, আমি বলবো, আপনারা অনেকে ক্রেডিট কোড দিতে চান না, বাট দে আর ডুইং রাইট ওয়ার্ক। তারা যে এটা প্যানেল করেছেন ইনকোয়ারি, এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের, এটা আপনারা ভাবছেন যে 2 দিনে হবে, 2 দিনে হবে না, এটা অনেক দিন লাগবে। তবে মীমাংসার বিষয়টি কিভাবে হবে তা ট্রুথ কমিশনকে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে বলেও মনে করেন আলোচকেরা। আপনি বের হতেন কিভাবে? শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের ইজতেমা হবে 3 ধাপে। এরই মধ্যে ইজতেমা ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 30 জানুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীদের অংশগ্রহণে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে ঢাকার একাংশ সহ 41 জেলার মুসল্লিরা অংশ নেবেন। এরই মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বিদেশিদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে মূল ময়দানের পশ্চিমে। ইজতেমায় অংশ নিতে পেরে খুশি তারা। মারামারির কোনো উদ্দেশ্য না বা এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে আসেন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আসা। আমরা ইজতেমায় এসেছি, এখানকার মুসল্লিরা আমাদের ভাইয়ের মতো। এদেশের ধর্মীয় সংস্কৃতি দেখে আমরা মুগ্ধ। اجتماعي هم
সবচেয়ে অনেক ফায়দা ইনশাআল্লাহ। আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেয়ার পাশাপাশি মুসল্লিদের সুবিধায় পানি, বিদ্যুৎ, পয় নিষ্কাশন সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা এটা শুধু বাংলাদেশের ইজতেমা না, এটা বিশ্ব ইজতেমা এবং বিশ্বের সমস্ত ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা, তাবলিগের সাথী ভাইরা এই ইজতেমা অংশগ্রহণ করার জন্য প্রতি বছরই এসে থাকেন। তো এবারও এর ব্যতিক্রম ঘটবে না। প্রায় ৯,০০০ টয়লেট, ৯,০০০ টয়লেট আমরা ইনশাল্লাহ সবগুলোই চালু আছে, সচল আছে, মানুষ ব্যবহার করতে পারবে। তারা তাদের ইতমানানের সাথে আমি আশা করি যে তারা তাদের যে প্রয়োজন যে সেটা পূরণ করতে পারবে। সেই সাথে 254 কর্তৃখানা আছে। এবারের ইজতেমা ঘিরে নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোনো গণ্ডগোল যাতে না হয়, আমরা স্থানীয় লিডারকে নিয়ে এখানে বসেছিলাম, আপনাদেরকে ডেকেছিলাম, সকলে আমরা সম্মতি হয়েছে আমরা ইজতেমাটি কীভাবে সুন্দর করে দুইটি দলকে মুখোমুখি থেকে আমরা কীভাবে সরিয়ে রাখতে পারি। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অংশ নিচ্ছেন জুবায়েরপন্থীরা, আর ১৪ ফেব্রুয়ারি হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব ইজতেমা নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আগামীকাল থেকে তো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে মুসল্লিদের সমাবেশ এখন কেমন দেখছেন এবং সার্বিক প্রস্তুতি কেমন? দেখুন, আগামীকাল শুক্রবার আমবনের মাধ্যমে কিন্তু জুবায়ের অনুসারীদের যে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সেটি শুরু হচ্ছে এবং এই ইজতেমায় অংশ নিতে এর মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু মুসল্লিরা আসছেন, তার বিভিন্ন যানবাহন করে তাদের যে খিত্তাগুলো রয়েছে ইজতেমা ময়দানে সেই খিত্তায় তারা কিন্তু অবস্থান নিতে শুরু করেছেন এবং মুসল্লিদের যে ঢল সেটি কিন্তু গতকাল থেকেই আমরা দেখেছি শুরু হয়েছে এবং আজকেও তারা কিন্তু আসছেন এবং ইজতেমার যে খিত্তাগুলো রয়েছে ময়দানের সেই খিত্তায় জেলাওয়ারি সেখানে তারা অবস্থান নিয়েছেন। আপনাকে বলে রাখি যে এই পর্বে কিন্তু ৪১টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন ঢাকা সহ এবং এই মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু আলাদা উদ্যোগ নিয়েছে। পুলিশ এখানে ৭,০০০-এর মতন সদস্য এখানে তাদের নিরাপত্তায় কাজ করবে বলে আমরা গতকাল জেনেছি এবং গতকাল পুলিশের মহাপরিদর্শক এখানে এসেছিলেন এবং তিনি ইজতেমার ময়দান ঘুরে দেখেছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং পুলিশ প্রধান যেটি বলছেন যে এখানে পুরো ময়দানকে আসলে 5টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরেই সাদা পোশাকেরধারী পুলিশের পাশাপাশি পোশাকধারী পুলিশ থাকবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সদস্য তারা থাকবে এবং একই সঙ্গে র্যাবের সদস্যরা কিন্তু কাজ করবেন। এখানে পুরো ময়দানকে ৩ শতাধিক সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে যেগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখভাল করবেন এবং মোটামুটি বলা চলে যে পুরো ইজতেমা ময়দানকে কিন্তু নিরাপত্তার চাদরে ইতিমধ্যেই ঢেকে ফেলা হয়েছে এবং গতকাল থেকে আমরা দেখেছি র্যাবের হেলিকপ্টার টহল এবং এটি ইজতেমার আখেরি মোনাজাত পর্যন্ত চলবে বলে আমরা জানতে পারছি। এছাড়া কোনো দুষ্কৃতী যাতে মাঠে প্রবেশ করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। মোট যদি মোটা তাকে বলি যে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গত অন্যান্য ইজতেমার থেকে। এবার নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি, কারণ হচ্ছে যে এরই মধ্যে জুবায়ের অনুসারী এবং সাত অনুসারীদের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এবারে কিন্তু ইজতেমা মোট 3টি পর্ব অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে জুবায়ের অনুসারী 2 ভাগে তারা ইজতেমা করবেন এবং তাদের ইজতেমা আগামীকাল থেকে শুরু হয়ে শেষ হবে 6 ফেব্রুয়ারি এবং পরবর্তীতে 14 তারিখে সাতপন্থী যারা রয়েছেন অনুসারী তারা ইজতেমা করবেন এবং 16 তারিখ আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে বলে আমরা ইজতেমার আয়োজকদের মাধ্যমে জেনেছি। এই ছিল গাজীপুরে ইজতেমার সর্বশেষ পরিস্থিতির খবর। আগামীকাল থেকে ইজতেমা শুরু হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। এমবিবিএস পাশের পর বিএমডিসির সনদ নিতে আলাদা পরীক্ষার কথা ভাবছে সংস্থাটি, তবে তা চালু হবে কয়েক ধাপে। এছাড়া নির্দিষ্ট সময় পর চিকিৎসকদের সনদ নবায়নে পরীক্ষা চালুর বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত।
এ নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনেও। দেশের সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ ১০৪টি। প্রতি বছর MBBS পাশ করেন ১১,০০০-এর বেশি শিক্ষার্থী। চিকিৎসক হিসেবে পেশা শুরুর আগে নিতে হয় BMDCর সনদ, দেয়া হয় একটি নিবন্ধন নম্বর। তবে এজন্য দিতে হয় না কোনো পরীক্ষা। দেশে কিছু বেসরকারি মেডিকেল কলেজের মান নিয়ে আছে অনেক প্রশ্ন। রাজনৈতিক ও নানা সুবিধায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু বছর শেষে ভালো মন্দ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন এই পেশায়। এবার এর হ্রাস টানতে চায় BMDC। চালু করার বিষয়টা নিয়ে কোনো রকমের যাতে সমালোচনা অথবা ডাক্তারদের বিরোধিতার মুখে আমরা না পড়ি, সেই জন্য বিষয়টা এভাবে চিন্তা করা হচ্ছে যে আমরা একটা সিস্টেমের মাধ্যমে এটা ইন্ট্রোডিউস করব। ভর্তির ক্রাইটেরিয়ার সময় যদি আমরা এটা বলে দেই যে তোমরা যখন ক্লাস করবে, ভর্তি হবে, ডাক্তার হবে, তখন তোমাদেরকে আরেকটি লাইসেন্সিং এক্সাম দিয়ে তারপরে সনদ নিতে হবে। নার্সিং পাশের পর পরীক্ষা দিয়েই সনদ নিতে হয়। আইনজীবীদের ক্ষেত্রেও একই বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা দিয়ে BMDCর নিবন্ধন নম্বর নেয়ার বিষয়টি চালু হলে ভালো চিকিৎসক তৈরি হবে। সারা পৃথিবীব্যাপী নলেজ অ্যাসেসমেন্ট, লাইসেন্সিং এক্সাম প্রবর্তন রয়েছে, বাংলাদেশে নেই। বাংলাদেশের এই জিনিসগুলো করা অত্যন্ত জরুরি। ডক্টরদের এগেনস্টে কমপ্লেন কমে আসবে, কারণ তার কম্পিটেন্সি টেস্ট হচ্ছে, তার অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে, তার ফিটনেস টেস্ট হচ্ছে। তাদের শিক্ষার প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং সবাই একটা চিকিৎসা শাস্ত্র নিয়ে সবসময় একটা চিন্তা চেতনার মধ্যে থাকবে যে আপডেটেড নলেজ স্কিল ডেভেলপ করার বিষয় নিয়ে। দেশে BMDCর নিবন্ধিত চিকিৎসক 1,38,000। প্রতি 5 বছর পর সনদ নবায়ন করতে হয়। সংস্থাটি জানিয়েছে, সনদ নবায়নের আগে সক্ষমতা যাচাই পরীক্ষা নিতে চান তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে লেখাপড়া, চাকরি ও অভিবাসনের জন্য সার্টিফিকেট সত্যায়ন করা যাবে অনলাইনে। এখন থেকে মন্ত্রণালয় থেকে দপ্তরে দৌড়াতে হবে না, দাঁড়াতে হবে না দীর্ঘ লাইনে। বুধবার এই সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় উপদেষ্টা সতর্ক করেন, ডিজিটাল সেবাতেও দুর্নীতি হতে পারে, যার প্রমাণ রিজার্ভ চুরি ও ব্যাংকে লুটপাট। বিদেশে পড়তে যেতে সার্টিফিকেট সত্যায়ন করতে হয়। সেটি করতে ঘুরতে হয় শিক্ষা, আইন, পররাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরে। ভোগান্তি কাটাতে চালু হলো অনলাইনে সার্টিফিকেট সত্যায়ন। অ্যাপোস্টিল মাই.গভ সাইটে ঢুকে ফি দিয়ে আবেদন করা যাবে। সনদের তথ্য যাচাই করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সত্যায়ন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা বিদেশে চাকরি বা অভিবাসনে ইচ্ছুক তারাও এ সেবা নিতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, এতে দালালের দৌরত্ব কমবে, বন্ধ হবে হয়রানি। এই সেবাটা অ্যাভেলেবল হয়ে গেছে, কাজেই এখন আর আপনাদেরকে ফিজিক্যালি আসার দরকার নাই। অনেকেই পুলিশকে একটু আঙ্গুল তোলার চেষ্টা করতো পুলিশের কিছু সদস্যের প্রতি। আমি মনে করি স্যার সেটা থেকেও আমরা মুক্ত হব। সবগুলো কাজেই আমাদের সবগুলো মন্ত্রণালয়ের মধ্যে এই ধরনের যদি সহযোগিতা এবং সমন্বয় থাকে, তাহলে আমরা রাষ্ট্র হিসাবে দেশের জন্য বা যে স্বপ্নটা দেখছি সে স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে যেতে পারবো। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিটাল পদ্ধতিতেও অনিয়ম, দুর্নীতি হতে পারে। এক ব্যক্তির একাধিক MRP পাসপোর্টই তার প্রমাণ। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। সুযোগ যাতে না থাকে দুর্নীতি, সেটা আনতে হবে আমাদের, এবং এটা এক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। গত বছর অ্যাপোস্টিল কনভেনশনে যুক্ত হয় বাংলাদেশ। এর ফলে 127টি দেশে বাংলাদেশিদের সার্টিফিকেট সত্যায়ন প্রয়োজন হবে না। এতে বছরে 5 থেকে 600 কোটি টাকা সাশ্রয় হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাঁধ নির্মাণের পরেও ভাঙন থেকে রেহাই মিলছে না বরগুনাবাসীর। জেলার খরস্রোতা 4 নদীর পাড়ে অন্তত 25টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। বিষখালী নদীর ভাঙনে ঝুঁকিতে পড়েছে বামনা বরগুনা সড়ক। পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দ সংকটে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা যাচ্ছে না। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরগুনার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে পায়রা ও বিষখালী নদী। জেলার পূর্ব পাশে বইছে আন্ধারমানিক আর পশ্চিম পাশে বলেশ্বর নদী। এসব নদীর তীব্র স্রোতে প্রতিনিয়ত ভাঙনের কবলে বিভিন্ন এলাকা।
জেলা সদরের সাথে বেতাগী উপজেলার সংযোগ সড়কটি গত ৬ বছরে ভেঙেছে বেশ কয়েকবার। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে প্রতি বছর ভাঙন রোধের চেষ্টা করে। এতে ভাঙন বন্ধ না হয় রাষ্ট্রের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে। প্রতি বছর শুনি 2.5 কোটি 3 কোটি টাকার বাজেট হয়, তারপরও ভাঙে। 5 বছর না ফেলাই একবারে যদি ফেলাইতো তাহলে জনগণেরও স্বার্থ হইতো এবং দেশেরও উন্নত হইতো। জেলার 4 নদীপাড়ের অন্তত 25টি স্থানে বর্তমানে ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে সর্বস্ব হারিয়ে প্রতিদিন ভূমিহীন হচ্ছেন শত শত পরিবার, বিলীন হচ্ছে হাজার হাজার একর ফসলি জমি। 114 কাঠা জমি আমার ছিল, এই জমিটা সব নদীতে চলে গেছে। নদী ভাঙ্গলে বন্যায় আমার ক্ষয়রাতি বানাই দিয়েছে। প্রত্যেকটা একটু পানি হইলে আমাকে চুপনি খেতে হয়। এই নদীতেই ভাঙ্গল কোনো কাদায় ফেরতে আসে না যদি এখানে বেরিবেত না দেওয়া হয় বা ব্লক কিছু না দেওয়া হয়। টেকসই বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ সংকটের কথা বলছেন জেলা প্রশাসক। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভাঙন ঠেকাতে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজও করছে, কিন্তু বাজেটের অপ্রতুলতার কারণে আসলে যে পরিমাণ ভাঙন হচ্ছে সেই পরিমাণ ভাঙনটাকে আমরা ভাঙন প্রতিরোধে সেভাবে কাজ করতে পারছি না। তা আমরা ভাঙন কবলিত এলাকাসমূহ কিছু কাজ করতেছি এবং আরও নতুন করে কিছু কাজ নেয়ার জন্য প্রকল্প সাবমিট করেছি। এই প্রকল্পগুলো অনুমোদিত হলে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারব। বঙ্গোপসাগর সংলগ্ন এই জেলায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ রয়েছে 850 কিলোমিটার। প্রতি বছর ঘূর্ণিঝড়ের সময় ঝুঁকিতে থাকে ভাঙন কবলিত অঞ্চলের লাখো মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরের সড়কে নেই শৃঙ্খলা। চলতি মাসের 21 দিনে 15টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 22 জন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। ট্রাফিক আইন না মানা ও যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট সড়ক 20 জানুয়ারি সড়কের ফিশারি এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মারা যান অটোরিকশার 2 যাত্রী, আহত হন কয়েকজন। এর আগে 13 জানুয়ারি একই সড়কের করিতলা এলাকায় ট্রাক চাপায় নিহত হন এক দোকানি। পুলিশ ও হাসপাতালের তথ্য বলছে, জানুয়ারির 21 দিনে জেলায় 15টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 22 জন, আহত অর্ধ শতাধিক। স্থানীয়দের অভিযোগ, বালুমহালের ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচল ও চালকের অদক্ষতার কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা। ডামডাক যাচ্ছে, এগুলো তেরপাল দেয় না, উপরে দিয়ে বালু উঠতেছে। যখন কোনো বাইক বা কোনো গাড়ি যায় এই বালুগুলো চোখে পড়ে। বেপরোয়া চালায় এবং যখন ড্রাম ট্রাক যায় তখন তার আশেপাশে দিয়ে দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর হয়ে যায়। তারা খালি ড্রাম ট্রাক নিয়ে গেলেও মানে এত ধুলা উড়েছে সেখানে দেখা গেল যে দাঁড়িয়ে থাকা যায় না। প্রশাসন সহ সংশ্লিষ্টরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে মামলা জরিমানাও। বিভাগীয় অফিস এবং জেলা প্রশাসক কর্তৃক আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। সড়কের শৃঙ্খলা যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। কিছুদিন আগে আমাদের আরও অন্য আরেকটি রুটে বিআরটিএ সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করেছিলাম। আমাদের এই অভিযান পরিচালনা আশা করি অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত এখানে রাস্তায় শৃঙ্খলা ফেরানো যাবে না ততদিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এই ক্ষেত্রে অনেকটা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করছি। সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের ট্রাফিক আইন মানার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পথচারীদেরও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনার 15 কিলোমিটার এলাকায় মাছ মারা যাচ্ছে প্রচুর পরিমাণে। এক সপ্তাহে একলাসপুর থেকে ছটাকি পর্যন্ত এলাকা জুড়ে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ। নদীতে মাছের মড়কের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। গত এক সপ্তাহ ধরে চাঁদপুরের মেঘনা নদীর ঢেউয়ের সাথে ভেসে আসছে মৃত এইসব মাছ। পোয়া, বেলেসহ বিভিন্ন প্রজাতির মাছের স্তূপ জমেছে নদী তীরে। মোহনপুর বাবুবাজার এলাকায় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মৃত মাছ। এসব জলজ প্রাণীর পচা গন্ধে অতিষ্ঠ নদী পাড়ের মানুষ। মাছটি মারার কারণে আমাদের এই নদী অঞ্চলে মানুষের বহুত অসুবিধা হয় চলাফেরার জন্য। বড় বড় মাছ এমনি নদীতে ওই ভাইয়া উঠতে জায়গা, মানুষের কাছে আইলে মানুষের চালুন্দা ধরে ধরে বাড়িতে লয়ে যায়। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের দাবি, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের কারখানাগুলোর রাসায়নিক বর্জ্যে দূষিত হচ্ছে মেঘনার পানি।
এতে অক্সিজেন কমে যাওয়ায় মারা যাচ্ছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী। অক্সিজেনের পরিমাণ 5 ppm থাকার কথা, কিন্তু ওখানে 2-3 কোথাও ক্ষেত্রে 0 লেভেলও থেকে যায়, কারণ এত পরিমাণ বিষক্রিয়া থাকে বা ইফ্লুয়েন্টের পরিমাণটা বেশি থাকাতে কিছু অংশ মাছ ব্যাপক আকারে মারা যায়। মাছ মারা যাওয়ার কারণ অনুসন্ধানে মৎস্য বিভাগ সহ একাধিক টিম কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, নদী দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারা। গবেষণাগারে যে আমরা পানির মানটা পরীক্ষা করতে পাঠিয়েছি এবং আমাদের যে বিশেষজ্ঞ দল আছে তাদের যে রিপোর্ট আসবে তার প্রেক্ষিতে হয়তো আমরা একটা কার্যকর কারণটা আমরা খুঁজে বের করতে পারবো। স্থানীয়রা বলছেন, গত 3 বছর ধরে জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত মেঘনায় মৃত মাছ ভাসতে দেখছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, নদীতে মাছের মরকের কারণ অনুসন্ধানে আশ্বাস মিলেছে, আর সেক্ষেত্রে মৎস্য বিভাগ থেকে কি ধারণা করা হচ্ছে? চাঁদপুরের মেঘনার যে তীরের যে মতলব 7 নল থেকে একলাসপুর পর্যন্ত যে সীমানায় গত 3 বছর ধরে মাছ বেশি উঠছে, সেই বিষয়ে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে 3 বছর সেই বিষয়ে অনুসন্ধানের জন্য বিভিন্ন টিম কাজ করছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আজকে সকাল থেকে পরিবেশ অধিদপ্তরের থেকে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর থেকে ডাক্তার সোহরাব হোসেনের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি টিম চাঁদপুর, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ এই 3টি জেলার নৌসীমানা নিয়ে তারা পানির নমুনা সংগ্রহ করবেন এবং অনুসন্ধান করবেন। মৎস্য বিভাগে পৃথকভাবে তাদের অনুসন্ধান কার্যক্রম করছেন এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট তারাও আলাদাভাবে কাজ করছেন। এই 3টি বিভাগের সমন্বয়ে একটি কারণ বের করে সে বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে, তারা বলছেন তারা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তারা যে টিম গঠন করা হচ্ছে সেইভাবে 3 দপ্তর থেকে কাজ করা হচ্ছে। এদিকে আরেকটি টিম কাজ করছে ঢাকা বাংলাদেশ যে পরিবেশ অধিদপ্তর, তারা যে টিম গঠন করছেন তারা অনুসন্ধান করছেন। ইতিমধ্যে গবেষণা ইনস্টিটিউট আমাদেরকে জানিয়েছেন যে যেই নমুনা সংগ্রহ করেছেন তারা মতলবের যে এলাকায় মাছ বেশি উঠছে সেই এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করেছেন। সেখানে তারা নমুনাতে পেয়েছেন যে অক্সিজেনের সংকট রয়েছে এবং অ্যামোনিয়া পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে এবং পিএইচের পরিমাণ খারাপ পেয়েছে, তারা দ্বিগুণ পেয়েছে। এইভাবে পানির বিষক্রিয়া তারা গত 3 বছর ধরেই জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত মেঘনায় মৃত মাছ দেখছেন তারা। তাহলে গত 3 বছর ধরেই যেহেতু এটা হচ্ছে, এতদিনেও কেন এর কারণ অনুসন্ধান করা হয়নি? জি, এটা আমরা বিগত যে 2 বছর ধরে যে মৃত মাছ বেশি উঠছে, স্থানীয়রা যে অভিযোগ জানিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে মৎস্য গবেষণা মৎস্য বিভাগ থেকে পানির নমুনা সংগ্রহ করেছেন, কিন্তু সেই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপের বিষয়ে আমরা জানতে পারিনি। মৎস্য বিভাগের যে কর্মকর্তা তিনি আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এবং তার কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে বক্তব্য দিতে রাজি নন। তিনি জেলা প্রশাসকের বিষয়ে বলে তিনি তার দায় এড়িয়ে যান। যে মৎস্য বিভাগের গবেষণা ইনস্টিটিউটের পানির পরিমাণ তারা বলছেন যে কারখানার এই বর্জ্য পদার্থের কারণে পানি দূষিত হচ্ছে এবং প্রতি বছর এই শীত মৌসুম এলেই কিন্তু নদীর পানি কমে যাওয়ার কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ এবং অ্যামোনিয়া এবং পিএইচ এর পরিমাণ দ্বিগুণ বেড়ে যাওয়ার কারণে মাছের জন্য সেটি মরকের সৃষ্টি হয়। এই জন্য বিভিন্ন জলজ প্রাণীগুলো মারা যাচ্ছেন। আসলে গত 2 বছর আপনি যেমনটি বলছিলেন যে 2 বছর ধরে কেন ব্যবস্থা নেওয়া হয়নি বা এই বিষয়ে আমরা যতটুকু জেনেছি শুধু পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কিন্তু কার্যকর কোনো ফলাফলের বিষয়ে প্রশাসন থেকে আমরা জানতে পারিনি। জি, চাঁদপুর থেকে মেঘনায় মাছের মরকের কারণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। শুল্ক কমানোর প্রভাব পড়েছে চিনির বাজারে। 1 মাসে দাম কমেছে 3.5% পর্যন্ত। পাশাপাশি রমজান সামনে রেখে প্যাকেট চিনি বিক্রি করছে সরকারি মিলগুলো। টিসিবিও কম দামে চিনি বিক্রি করছে। তবে রোজায় কেউ যাতে কারসাজি করতে না পারে সেজন্য সতর্ক থাকার তাগিদ দিয়েছেন ভোক্তারা। প্রতি বছর রোজার আগে চিনির দাম বাড়লেও এবার তেমন হয়নি। বাজারে চিনির সংকটও নেই। গত অক্টোবরে চিনির আমদানি শুল্ক কমিয়ে 30 থেকে 15% করা হয়েছে। এরপর থেকে খোলা সাদা চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, আর প্যাকেট চিনি 125 টাকা।
সরকারি লাল চিনির প্যাকেট 140 টাকা কেজি। সব মিলিয়ে চিনির দাম গত বছরের চেয়ে 14% কম। গভর্নমেন্টের চিনিটা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, আর সাধারণ বিক্রি হচ্ছে এখানে খুচরা 120 টাকা, 18 টাকা, 120 টাকা, 18-20 টাকা এরকম বিক্রি হচ্ছে। দীর্ঘদিন পর 140 টাকা কেজি দরে প্যাকেট চিনি বিক্রি করছে সুগার মিল কর্পোরেশন। প্রতিষ্ঠানটির দাবি, সরকারি মিলে চিনির উৎপাদন হয়েছে প্রায় 32,000 টন। রোজার আগেই রাজধানীতে খোলা ট্রাকে চিনি বিক্রির পরিকল্পনাও রয়েছে। আমাদের নিচে যে বিক্রি হয় 5 দিনে, আর এর ভিতরে দেখা যাক, আমরা চেষ্টা করতেছি যে ট্রাকে করে নিয়ে যেও আমরা হয়তো বিভিন্ন স্পটে, যেমন সচিবালয়, অফিসার্স ক্লাব, এইরকম পজিশনে হয়তো আমরা সাময়িকভাবে বিক্রির চেষ্টা করব, রমজানকে টার্গেট করি। তবে ভোক্তাদের শঙ্কা, রমজান সামনে রেখে সুযোগ নিতে পারে অসাধু ব্যবসায়ীরা। এজন্য এখনই বাজারে কঠোর নজরদারি দরকার। সরকারের যে রমজানে সব জিনিসের উপরে একটু নজরদারি বেশি রাখা উচিত, ঠিক আছে? বেশি বেশি মানে ভোক্তা অধিদপ্তর যেরকম পাঠাইলে ওরা একটু নিয়ন্ত্রণে থাকতো। ফ্যামিলি কার্ডধারীদের মাঝে 70 টাকা কেজি দরে চিনি বিক্রি করছে টিসিবিও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।